নমস্কার। বিক্রমভিলা রহস্যের সিজন 2 এর পরবর্তী অংশ আজকে শোনাব। জানালার পর্দাটা একপাশে সরে গেল হাওয়ার ধাক্কায়। বাইরে গভীর অন্ধকার, তবে সেই অন্ধকারের ভেতরে আজ যেন কিছু লুকিয়ে আছে। স্নিগ্ধা জানালার খুব কাছে গিয়ে দাঁড়ালো। তার নিঃশ্বাস গলা পর্যন্ত আটকে গেছে। হঠাৎই অন্ধকারে ধীরে ধীরে গড়ে উঠল একটি অবয়ব। প্রথমে দেখতে পেল শুধু ছায়া, তারপর তা ঘনীভূত হতে হতে স্পষ্ট হতে লাগল। একজন মহিলা, চুলগুলো এলোমেলো, যেন বাতাসে উড়ছে না, কেবল বাতাসকে চেপে বসেছে। চেহারাটা পুরোপুরি স্পষ্ট নয়, কুয়াশার মতো ধোঁয়াটে, কিন্তু ওই চোখ দুটো আগুনের মতো জ্বলছে। রক্ত লাল, হিংস্র নয়, তবে ভীষণ যন্ত্রণায় পোড়া। স্নিগ্ধার গা কাঁটা দিয়ে উঠল। সে যেন দম নিতে পারছে না। ঠিক তখনই সেই একই কণ্ঠস্বর। গত রাতে শুনেছে সে এই কণ্ঠ, এবার আরও গভীর, আরও ফিসফিসে, কিন্তু কানে শানিত। আমার মেয়েকে বাঁচাও, সেই আমার রক্ত, সেই আমার প্রাণ। স্নিগ্ধার গলা শুকিয়ে এলো, ঠোঁট কাঁপতে লাগলো, শরীরটা যেন জমে গেছে। তার চারপাশে বাতাস ভারী, ধাতব, যেন শব্দ করলেই সব কিছু চুরমার হয়ে যাবে। তবুও সে নিজের সমস্ত সাহস জড়ো করে খুব ধীরে ফিসফিস করে বলে উঠল, কে কে তুমি? কে তোমার মেয়ে? মহিলাটি বলল, আমার মেয়ে সে। স্নিগ্ধা কাঁপা গলায় বলল, বলুন, আমি শুনছি। কিন্তু ঠিক সেই মুহূর্তে তন্ময়ের ঘুম ভেঙে গেল। সে অস্থির হয়ে ডেকে উঠল, স্নিগ্ধা। পাশ ফিরে দেখল বিছানা ফাঁকা। তৎক্ষণাৎ লাইট জ্বালিয়ে দিল। ঘর আলোকিত হলো, আর সেই মুহূর্তেই সব মিলিয়ে গেল। জানলার বাইরে এখন শুধুই শূন্যতা। অন্ধকারে কোনো ছায়া নেই, কোনো শব্দ নেই, শুধু একটা অদৃশ্য ভার যেন এখনও জানালার কাঁচে জমে আছে। আলো জ্বলে উঠলেও স্নিগ্ধার চোখে এখনও সেই রক্ত জ্বলন্ত চোখ দুটো ঘুরছে। তার বুকের ভেতর দপদপ করছে, নিঃশ্বাস ঠিকমতো নিতে পারছে না। তন্ময় দেখল স্নিগ্ধা জানালার বাইরের দিকে তাকিয়ে আছে। সে বলল, কি হয়েছে স্নিগ্ধা, কিছু দেখছো? স্নিগ্ধা কিছু বলতে পারল না। সে ঘামছে, শুধু ফ্যাল করে তাকিয়ে রইল জানালার বাইরের দিকে। ঠোক থরথর করে কাঁপছে, আর মুখটা ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছে। মহিলাটির কথা শুনতে পারল না বলে তার মন খারাপ হচ্ছে। তন্ময় স্নিগ্ধার দিকে এগিয়ে গিয়ে বলল, স্নিগ্ধা, কি হয়েছে? ঘামছো তো পুরো, ভয় পেয়েছ? আবার কি সাপের ফোঁসফোঁস শুনেছ? স্নিগ্ধা চুপচাপ দাঁড়িয়ে আছে জানালার পাশে। তার চোখ দুটো স্থির, মুখটা ফ্যাকাশে। একটু পরে সে ধীরে ধীরে তন্ময়ের দিকে তাকালো, যেন অনেক দূর থেকে ফিরে এলো। স্নিগ্ধা বলল, সে এসেছিল। তন্ময় হতবম্ব, কে কে এসেছিল? তুমি কি কিছু বলছো যেটা আমি বুঝতে পারছি না? স্নিগ্ধা ধীরে ধীরে বিছানার ধারে এসে বসল, মাথাটা নিচু করে রাখল কিছুক্ষণ। তারপর অনেকটা নিজেকে বোঝাতে বোঝাতে বলল, একজন মা, তার মেয়ে বিপদে আছে, তার মেয়েকে বাঁচাতে বলছিল গত রাতে, আজও এসেছিল। সে জানালার বাইরে দাঁড়িয়ে বলতে যাচ্ছিল তার মেয়ের কথা, কিন্তু তুমি উঠে পড়লে, আলো জ্বালালে, তাই সে মিলিয়ে গেল। তন্ময় কাঁধে হাত রাখল তার, গলার সুর নরম করল, কিন্তু সেও চিন্তিত। স্নিগ্ধা, এত চাপ নিও না, এই কয়েকদিনে
তুমি খুব পরিশ্রম করেছ, আর পাশের বাড়ির গৌতমের সাপের কামড়ের মৃত্যুটা সেটা নিয়ে ভাবছ, তাই হয়তো সেই আতঙ্ক আর ক্লান্তি থেকেই এসব মনে হচ্ছে তোমার। স্নিগ্ধা মাথা নাড়ল, খুব ধীরে কিন্তু দৃঢ়ভাবে। না তন্ময়, এটা কল্পনা নয়। আমি জানি আমি যা দেখছি, যা শুনছি তা বাস্তব। এতটা স্পষ্ট অনুভব করেছি ওই মা তার মেয়েকে আমার মাধ্যমেই বাঁচাতে চাইছে। আমি আমি বুঝতে পারছি না কেন আমাকে। তার গলার স্বর ফেটে গেল। তন্ময় একটু চুপ করে রইল, তারপর বলল, তাই যদি হয় তবে ঠিক আছে, তুমি একা না, আমি আছি তোমার সাথে। তন্ময় লাইট নিভিয়ে দিয়ে বলল, দেখো এবার আসে কি না আবার। স্নিগ্ধা জানালার বাইরে তাকিয়ে মৃদু স্বরে বলল, কোথায় তুমি? বলো তোমার মেয়ের কথা, আমি তাকে বাঁচাবো। কোনো সাড়া নেই, নিস্তব্ধ চারদিক। শব্দহীন রাত যেন আরও ঘনিয়ে আসছে। কিছুক্ষণ নিঃশব্দে অপেক্ষার পর দুজনেই বিছানায় শুয়ে পড়ল। বাইরে এখনো অন্ধকার। স্নিগ্ধার অন্তরে এক অদ্ভুত অনুভব, ভীতির আভাস, গভীর কৌতূহল আর অজানা এক দায়িত্বের ভার। সে বুঝতে পারছে যে আত্মা তার কাছে এসেছে, সে কোনো ভয় দেখাতে চায় না। নেই প্রতিশোধের তাড়না, নেই হুমকির সুর, শুধু এক মায়ের নীরব আকুতি, এক করুণ অনুরোধ। বারবার মনে ভেসে উঠছে একটাই প্রশ্ন, এই শিশুটি কে? কোথায় আছে সে? আমি কেমন করে তাকে বাঁচাবো? তন্ময় তাকে নিঃশব্দে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না, আবার ফিরে আসবে। সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল, কিন্তু স্নিগ্ধার চোখে ঘুম নেই। হৃদয়ের গহীনে বারবার বাজতে থাকলো সেই নিঃশব্দ ডাক, আমার মেয়েকে বাঁচাও। অপেক্ষা আর দুশ্চিন্তার ভারে অবশেষে নিদ্রা তাকে গ্রাস করল। নিচতলায় ভুবনবাবু বিছানায় শুয়ে থাকলেও চোখে ঘুম নেই। বারবার মোবাইলের দিকে তাকিয়ে দেখছেন ফোনটা বাজল কিনা, স্নিগ্ধা কোনো খবর পাঠালো কিনা। মনে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আত্মা কি এসেছিল? কিছু বলেছে কি? মেয়েটি কে? কি বিপদে সে? কোথায় আছে এখন? মেয়েটি রিনিদের বাড়িতে আছে কি? সব প্রশ্ন ভাসছে ঘরের নিঃশব্দ বাতাসে। সকাল হয়ে গেছে, পূর্ব জানালায় রোদ এসে পড়ছে। স্নিগ্ধার ঘুম ভাঙল। দেওয়াল ঘড়ির কাঁটায় চোখ পড়তেই সে আঁতকে উঠল। 7:30 বাজে, অনেক দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করে উঠে পড়ল। সে ভাবল, এত কাজ পড়ে আছে, কখন রান্না করব, তন্ময়ের অফিস আছে। সে দ্রুত ফ্রেশ হয়ে তন্ময়কে ডেকে বলল, এই ওঠো, অনেক বেলা হয়ে গেছে, এখন না উঠলে অফিসে যেতে দেরি হয়ে যাবে। এই বলেই ঘর থেকে সে বেরিয়ে গেল। তন্ময় বিছানায় উঠে বসল, খানিক আলসেমি ঝেড়ে উঠে পড়ল। স্নিগ্ধা দ্রুত নিচে নেমে এলো। খাওয়ার ঘরে ঢুকতেই দেখতে পেল ডাইনিং টেবিলে বসে খবরের কাগজে চোখ রেখেছেন তার শ্বশুরমশাই সুরেনবাবু। এক হাতে চায়ের কাপ আর অন্য হাতে পত্রিকা। স্নিগ্ধাকে দেখে সুরেনবাবু কাগজ নামিয়ে বললেন, আজ তোমার উঠতে দেরি হলো মা, শরীর ঠিক আছে তো? স্নিগ্ধা হালকা লজ্জায় হেসে জবাব দিল, হ্যাঁ বাবা, সব ঠিক আছে। সে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। ভেতরে গিয়ে দেখল গ্যাসের এক পাশে ভাত বসানো, অন্য পাশে মাছের ঝোল ফুটছে। হরিপদ ব্যস্ত হাতে নেড়ে দিচ্ছে। পাশে ভুবনবাবু সবজি কাটছেন মন দিয়ে। স্নিগ্ধা অপ্রস্তুত গলায় বলল, আজ তো আমার উঠতে দেরি হয়ে গেছে, কিন্তু তোমরা কেন রান্না শুরু করে দিলে? সরো হরি কাকা, আমি দেখে নিচ্ছি। হরিপদ হেসে বলল, আজ তুমি অন্য কিছু দেখো মা, রান্নাটা আমি সামলাচ্ছি। ভুবনবাবু পাশ থেকে বললেন, হ্যাঁ মা, আজ আমরা দুজনে মিলে রান্না করি, তুমি অন্য কাজ করো। স্নিগ্ধা এবার আর মানতে পারল না। হাসতে হাসতে ভুবনবাবুকে আলতো করে সরিয়ে দিয়ে বলল, সরো কাকু, আমি করছি। ভুবনবাবু বাধ্য ছেলের মতো
চুপচাপ একপাশে সরে দাঁড়ালেন। স্নিগ্ধা সবজি কাটতে লাগলো। ভুবনবাবু কৌতূহলী গলায় বললেন, জানতে পেরেছ মা, কে বলছিল আমার মেয়েকে বাঁচাও? কে সেই মেয়ে? আত্মা কিছু বলেছে তোমাকে? স্নিগ্ধা গভীর রাতের ঘটনাটা বিস্তারিতভাবে বলল। ভুবনবাবু মনোযোগ দিয়ে শুনলেন। শেষে স্নিগ্ধার চোখে মুখে হতাশার ছায়া দেখে সান্ত্বনার সুরে বললেন, মন খারাপ করো না, আজ আবারও আসবে নিশ্চয়ই, তখন জানবে। পাশে দাঁড়িয়ে হরিপদ বিস্ময় সব শুনল। তারও চোখে মুখে স্পষ্ট উদ্বেগ। রান্নার কাজ শেষ হতেই স্নিগ্ধা তাকে সরিয়ে দিয়ে বলল, এবার আমি সামলাচ্ছি হরিকাকা, তুমি একটু বিশ্রাম নাও। সে নিজে হাত লাগালো সবজি রান্নায়। ভুবনবাবু আবার বললেন, সকালে কাজের মেয়েটার তো আসার কথা ছিল, এখনও এলো না কেন কে জানে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। হরিপদ তাড়াতাড়ি বারান্দায় গিয়ে গ্রিলের ফাঁক দিয়ে তাকিয়ে দেখল একজন অচেনা মহিলা দাঁড়িয়ে। বয়স আনুমানিক 30-31, গায়ে মলিন কালো শাড়ি, চুল একটু এলোমেলো করে বাঁধা, গায়ের রং শ্যামলা, চোখ দুটো তীব্র অথচ শান্ত, যেন গভীর কোনো কথা লুকিয়ে আছে সেখানে। হরিপদের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। কি যেন একটা অস্বাভাবিক অনুভূতি। এই মহিলাটির উপস্থিতি তার কাছে একরকম অস্বস্তিকর লাগছে। তবু নিজেকে সামলে সে জিজ্ঞাসা করল, কি চাই? মহিলা মৃদু গলায় বলল, আমি মালিনী, শুনেছি আপনাদের বাড়িতে একজন কাজের লোক দরকার। তার কণ্ঠে অদ্ভুত এক শান্ত সুর, কিন্তু হরিপদের মন তারতে সাড়া দিল না। যেন দেখা মাত্রই একটা অপছন্দ মনের ভেতরে গেঁথে গেল, নির্দিষ্ট কারণ ছাড়াই। হরিপদ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল মালিনীর দিকে। তার মনে হলো কোথা থেকে যেন একটা ঠান্ডা হাওয়া বুকের মধ্য দিয়ে বয়ে গেল। তবুও সে গ্রিলের তালা খুলল না, চোখ সরালো না মহিলার ওপর থেকে। কে এসেছে হরিপদ? ভেতর থেকে বলতে বলতে বারান্দায় এসে দাঁড়ালেন ভুবনবাবু। হরিপদ বলল, আপনি যে কাজের লোককে আসতে বলেছিলেন, মনে হয় সেই এসেছে। ভুবনবাবু মহিলাটিকে দেখে কিছুটা বিস্মিত গলায় বললেন, তোমার সঙ্গে তো আমার কথা হয়নি, কে তুমি? মহিলাটি নিচু স্বরে উত্তর দিল, আমার খুব দরকার বাবু কাজের, শুনছিলাম আপনাদের একজন কাজের মানুষের দরকার, তাই এসেছি। ভুবনবাবু একটু ভেবে বললেন, কিন্তু আমি তো অন্য একজনের জন্য অপেক্ষা করছিলাম, সে তো এখনো আসেনি। ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা সব কিছু করতে পারবে তো? মালিনী শান্তভাবে মাথা নেড়ে বলল, সব কাজ পারবো বাবু। হরিপদ এখনও তার দৃষ্টি সরায়নি মহিলার ওপর থেকে, যেন কিছু খুঁজে পাচ্ছে না, অথচ খুঁজতে ছাড়ছেও না। হরিপদকে গেটটা খুলতে বলে ভুবনবাবু আর তন্ময় স্নিগ্ধাকে ডেকে আনলেন। দুজনেই এসে দাঁড়ালো বারান্দায়। হরিপদ গেটের তালা খুলে সেটি ধীরে ধীরে ফাঁক করল। মালিনী তাকালো তাদের দিকে, তবে স্নিগ্ধার দিকে তার দৃষ্টি যেন একটু বেশি স্থির, একটু দীর্ঘ, যেন চেনা আবার অচেনা। তার চোখে একরকম অদ্ভুত নীরবতা, যেন চোখ দিয়েই কোনো কথা বলছে। তন্ময় বলল, কটা ঘর মোছা, কি কি কাজ করতে হবে সব দেখে নিয়ে কত টাকা নেবে সেটা জানাও আগে। মালিনী নিচু গলায় উত্তর দিল, যা দেবে তাতেই হবে দাদাবাবু, খুব অভাবে পড়ে এসেছি। ভুবনবাবু জিজ্ঞাসা করলেন, কোথায় থাকো তুমি? এই তো একটু দূরে মল্লিক পাড়ায়, ওখানেই আমার বাড়ি। ভুবনবাবু আবার বললেন, কটি বাড়িতে কাজ করো তুমি? আমাদের বাড়িতে কিন্তু সকাল সকাল আসতে হবে। মালিনী মাথা নিচু করে বলল, আসবো বাবু, আগে একটা দোকানে কাজ করতাম, কয়েকদিন আগে কাজটা চলে গেল, তাই বাধ্য হয়ে। বাক্য শেষ করার আগেই
তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। একেবারে চুপ করে গেল সে। তন্ময়ের সময় কম। সে বলল, একে রাখো, আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। এই বলেই সে ভেতরে চলে গেল। মালিনী এবার স্নিগ্ধার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমার কেউ নেই বৌদি। বছরখানেক হলো স্বামীকে হারিয়েছি। এই কাজটা আমার খুব দরকার। স্নিগ্ধার মনটা কেমন যেন নরম হয়ে গেল। চোখের জল থেকে তার ভেতরে মায়া তৈরি হলো। সে ধীরে ধীরে বলল, ঠিক আছে, এখন একটু ব্যস্ত আছি, কাকুর সাথে কথা বলো। এই বলে সেও ভেতরে চলে গেল। হরিপদ চুপচাপ দাঁড়িয়ে আছে। সে স্নিগ্ধার পিছন পিছন গিয়ে আস্তে আস্তে বলল, মা, এই মহিলাটিকে আমার ঠিক পছন্দ হচ্ছে না। আগে একটু খোঁজখবর নিয়ে তবে কাজে নিতে, শেষে চুরি ডাকাতি করে পালিয়ে না যায় আবার। তন্ময় সেটা শুনতে পেয়ে বলে উঠল, কাজের লোকদের একটু বিশ্বাস না করলে চলে না। এই শহরে কোথায় আর চেনা জানা লোক পাবে তুমি হরিকাকা? হরিপদ গম্ভীর মুখে বলল, তবুও সাবধানে থাকা ভালো। স্নিগ্ধা তার কথায় সম্মতি দিয়ে বলল, হরিকাকা ঠিক বলেছে। তন্ময় আর কিছু না বলে চুপচাপ সিঁড়ির দিকে চলে গেল। হরিপদ আবার বারান্দায় ফিরে এলো। ভুবনবাবু মালিনীকে বললেন, এসো, ভেতরে এসো। মালিনী ধীরে পা বাড়ালো। ঠিক তখনই সে বারান্দায় পা দিতেই ধড়াম এক বিকট শব্দে চারপাশ কেঁপে উঠল। বাড়ির পিছন দিকে এলো সেই আওয়াজ, যেন কিছু ভারী জিনিস ভেঙে পড়ল। স্নিগ্ধা আঁতকে উঠল। তন্ময় কপাল কুঁচকালো। হরিপদ এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গেল পিছনের দিকে। তাদের বাড়ির পিছনে আম গাছ, তারই একটা মোটা ডাল মাটিতে পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে বেশ শক্ত ডাল সেটা, অথচ আজ তো কোনো ঝড় নেই, বাতাসও নেই। হরিপদ হাঁপাতে হাঁপাতে ডালটার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তার মুখে ছায়া নেমে এলো। সে ফিসফিস করে বলল, এমন ডাল ঝড় ছাড়া তো ভাঙে না, কিছু তো একটা আছে। ওদিকে বারান্দায় ভুবনবাবু মালিনীকে আবার বললেন, কবে থেকে কাজ করবে? আজ থেকেই পারবে? মালিনী মাথা নোয়ালো। তার গলা ভারী, কিন্তু স্বর অদ্ভুতভাবে স্থির। পারবো বাবু। ঠিক আছে, স্নিগ্ধা মায়ের কাছ থেকে কাজ বুঝে নাও। ওদিকে রান্নাঘর, ওখানেই ও আছে। ভুবনবাবু হাত তুলে রান্নাঘরের পথ দেখিয়ে দিলেন। মালিনী আবার মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো। তার মুখে কোনো আবেগ নেই, না হাসি, না বিষণ্ণতা। একটা অদ্ভুত শূন্যতা যেন জমাট বেঁধে আছে তার চোখে মুখে। ধীরে ধীরে সে রান্নাঘরের দিকে এগোতে লাগলো। হরিপদ বাড়ির পিছন থেকে ধীরে ধীরে ফিরে এলো বারান্দায়। তার মুখ থমথমে, চোখে চিন্তার ভাঁজ, যেন কোথাও থেকে একটা অজানা অশনি সংকেত নিয়ে সে ঘরে পা রাখল। ভুবনবাবু তার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কী রে, পিছনে কী এমন আওয়াজ হলো? হরিপদ কপাল কুঁচকে বলল, আম গাছের একটা ডাল ভেঙে পড়েছে বাবু, কিন্তু ব্যাপারটা ঠিকঠাক লাগছে না। এখন তো বাতাস নেই, ঝড় নেই, তবু এমন মোটা ডাল ভাঙে কি করে? ভুবনবাবু একটু থমকে গেলেন। তার মুখেও দেখা দিল বিস্ময়। সত্যিই তো, এমন তো হওয়ার কথা নয়। হরিপদ এবার একটু নিচু গলায় কিন্তু গভীর আশঙ্কা নিয়ে বলল, আমি বলছি কি বাবু, ওই মহিলার মধ্যে কিছু একটা গণ্ডগোল আছে। সে বারান্দায় পা রাখতেই ওই ডালটা ভেঙে পড়ল। কে সে, কোথা থেকে এসেছে, জানা নেই শোনা নেই। আপনি তো একবারে ভেতরে নিয়ে নিলেন, একটু খোঁজ খবর তো নিলেন না। ভুলভাল কথা বলিস না তো। একটা ডাল ভাঙার সাথে এই মহিলার বারান্দায় পা রাখার কী সম্পর্ক? তিনি আরও বললেন, এখন একটা কাজের লোক পাওয়া কত দুষ্কর। মহিলাটিকে তো দেখে শান্ত, ভদ্র আর অসহায় মনে হচ্ছে, আর একটুও লোভ নেই। দেখলি না, বলল
যা দেবেন তাতেই হবে? এখনকার দিনে এমন লোক পাওয়া যায় নাকি? হরিপদ দাঁতে দাঁত চেপে বলল, এতেই তো গণ্ডগোল বাবু। এই দুনিয়ায় কেউ একেবারে নির্লোভ হয় না। কেউ যদি নিজের মুখে বলেন যা দেবেন তাতেই হবে, তাহলে বুঝতে হবে সে অন্য কিছু চায়, টাকা নয়, অন্য কিছু। ভুবনবাবু এবার একটু বিরক্ত হয়ে বললেন, চুপ কর হরিপদ, সব কিছুতেই সন্দেহ করে চলা ঠিক না। মহিলাটি এখনো কিছু করেনি, তাকে ভালো বলেই মনে হচ্ছে আমার। অত কুসংস্কারে ভরা ভাবনার চিন্তা নিয়ে বসে থাকিস না। হরিপদ মুখে আর কিছু বলল না, কিন্তু তার চোখে এখনো স্পষ্ট শঙ্কা। সে ঘরে চলে গেল। মালিনী ধীরে ধীরে রান্নাঘরে ঢুকল। স্নিগ্ধা কড়াই থেকে তরকারিটা নামাচ্ছে। হঠাৎ পিছনে একটা হালকা শব্দ পেয়ে ঘুরে তাকালো। দেখল মালিনী রান্নাঘরের দরজার ঠিক কাছে এসে দাঁড়িয়ে আছে, একদম চুপচাপ। তার চোখ যেন স্থিরভাবে স্নিগ্ধার চোখে আটকে আছে। চোখের দৃষ্টিতে অদ্ভুত ঠেকল স্নিগ্ধার কাছে, গভীর কিন্তু ফাঁপা, যেন ভেতরে কিছু লুকিয়ে আছে। স্নিগ্ধা একটু ভদ্রভাবে হেসে বলল, এসো এসো, এইটা আমাদের রান্নাঘর। দেখো এখানে বেসিন, বাসন মাজতে হবে এখানে। মালিনী আস্তে আস্তে মাথা নাড়ল। বাসনগুলো মেজে দিই বৌদি? দাও, ওখানে সাবান, স্কচব্রাইট সব রাখা আছে ওই দিকটায়। এই বলেই স্নিগ্ধা হালকা হেসে পিছন ফিরে বেরিয়ে গেল। তন্ময় ডাইনিং টেবিলে এসে বসল। স্নিগ্ধা থালায় খাবার সাজিয়ে দিল। তন্ময় বলল, আজ সত্যি অনেক দেরি হয়ে গেল। অফিসে পৌঁছতে দেরি হলে আবার বসের মুখ গোমড়া থাকবে। স্নিগ্ধা হালকা হেসে বলল, তার আগে মুখে ভাত পড়ুক, তারপর বসের মুখ নিয়ে ভেবো। সে তন্ময়ের সামনে গরম গরম ভাত, ডাল আর মাছের ঝোল দিয়ে গেল। এরপর একে একে ভুবনবাবু, সুরেনবাবু আর হরিপদ এসে ডাইনিং টেবিলে বসলেন। স্নিগ্ধা সবার প্লেটে খাবার পরিবেশন করতে লাগল। ভুবনবাবু বললেন, কাজের মহিলা পেয়ে কিছুটা স্বস্তি লাগছে। সুরেনবাবুও সায় দিলেন, হ্যাঁ, স্নিগ্ধা মায়ের ওপর বেশ চাপ পড়ে যাচ্ছিল। সবার কথা শুনেও হরিপদ কিছু বলল না। তার মুখটা কেমন গম্ভীর হয়ে আছে। প্লেটে খাবার পড়লেও মন যেন অন্য কোথাও। তন্ময় খাওয়া শেষ করে ধীরে ধীরে উঠে দোতলায় গেল। অফিসে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ল। জামা কাপড় বদলে ব্যাগ গুছোচ্ছে। স্নিগ্ধা তাড়াতাড়ি টিফিন বাটিতে খাবার ভরে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। ঘরে ঢুকে হালকা গলায় বলল, এই নাও তোমার টিফিন, সময় মতো খেয়ে নেওয়া হয় যেন। তন্ময় হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক সময় খাবো। সে টিফিন বাটিটা ব্যাগে ঢুকিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিল। তারপর এক মুহূর্ত থেমে স্নিগ্ধাকে আলতো করে জড়িয়ে ধরল। কপালে একটি নরম চুমু দিয়ে বলল, বেরোলাম, ফিরতে একটু দেরি হতে পারে। স্নিগ্ধা হালকা হেসে বলল, ঠিক আছে, সাবধানে যেও। তন্ময় আর স্নিগ্ধা নিচে নেমে এলো। বাবার ঘরের দরজায় এসে দাঁড়ালো। ভেতরে সুরেনবাবু, ভুবনবাবু একসঙ্গে বসে কথা বলছেন। তন্ময় বলল, আসছি, আজ দেরি হয়ে গেল। ভুবনবাবু বললেন, ঠিক আছে, সাবধানে যাস। সুরেনবাবুও মাথা নেড়ে সম্মতি দিলেন। তন্ময় সেখান থেকে বেরিয়ে বারান্দায় গেল। স্নিগ্ধা পেছনে পেছনে এলো। চোখে চিরচেনা এক টুকরো উদ্বেগ, প্রতিদিনকার বিদায় যাত্রার মতোই। হরিপদ ইতিমধ্যে গ্যারেজ খুলে বাইকের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তন্ময় বাইকটা গ্যারেজ থেকে বের করে গেটের সামনে দাঁড় করালো। একবার স্নিগ্ধা আর হরিপদর দিকে তাকিয়ে হালকা গলায় বলল, আসছি। সে হেলমেট পরে বাইক স্টার্ট দিল। বাইকের গর্জন উঠল। মুহূর্তের মধ্যেই সে গেট পেরিয়ে রাস্তায় মিলিয়ে গেল। স্নিগ্ধা চুপচাপ দাঁড়িয়ে বাইকটা চলে যেতে দেখল। অল্পক্ষণ পরে ধীরে ধীরে সে ভেতরে যাচ্ছে। হরিপদ বলল, মা, আমি একটু বাজারে যাচ্ছি, কিছু আনতে হবে। স্নিগ্ধা বলল, না হরিকাকা, আজ আর কিছু লাগবে না। হরিপদ মাথা নেড়ে বেরিয়ে গেল। স্নিগ্ধা খাওয়ার ঘরে ঢুকল। দেখল টেবিলটা ঝকঝকে পরিষ্কার,
মালিনী সারা টেবিল সুন্দর করে মুছে রেখেছে। ঘরের পরিবেশটাই যেন পরিপাটি। মালিনী স্নিগ্ধাকে দেখে হাসি মুখে বলল, খেয়ে নাও বৌদি, অনেক দেরি হয়ে গেছে, এবার থেকে সকাল সকাল খেয়ে নেবে। স্নিগ্ধার হঠাৎ মনে হলো মালিনী নিজে খেয়েছে তো, কাজের মেয়ে বলেই হয়তো কিছু মুখ ফুটে বলছে না। সে বলল, তুমিও খেয়ে নাও মালিনীদি। মালিনী মাথা নেড়ে হেসে বলল, না বৌদি, আমি খেয়ে এসেছি, পেটে আর খিদে নেই। ঠিক আছে, অন্তত একটু চা খাও, আমি এক্ষুনি করে দিচ্ছি। না বৌদি, আজ আর কিছু খাবো না, এই বলেই সে রান্নাঘরের দিকে চলে গেল। স্নিগ্ধা টেবিলে বসে খেতে লাগলো। মালিনী ততক্ষণে রান্নাঘরটা গুছিয়ে ফেলেছে। তারপর নিচতলার ঘরগুলো এক এক করে ঝাঁট দিয়ে মুছে ফেলছে। তার হাতে যেন এক অদ্ভুত দ্রুততা আর নিপুণতা। স্নিগ্ধার খাওয়া শেষ হলে সে দোতলায় নিজের ঘরে গিয়ে পূর্ব দিকের জানালার বাইরে তাকালো। অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না। মনে মনে ভাবল, আজ রাতে তাকে শুনতেই হবে সেই রহস্যময়ী মহিলা আত্মার কথা। কিছুক্ষণ রাতের কথা ভাবতে ভাবতে চুপচাপ বসে রইল। তারপর উঠে ঘরটা গোছাতে শুরু করলো। একটু পর মালিনী ওপরে উঠে এলো। তারপর এদিক ওদিক উঁকি দিয়ে ডাকলো, বৌদি। স্নিগ্ধা শুনতে পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো। মালিনী তাকে দেখে এগিয়ে গিয়ে বলল, বৌদি, ওপরের ঘরগুলো ঝাঁট দেব, মুছব। কোন ঘরে কি কি করতে হবে একটু দেখিয়ে দাও। স্নিগ্ধা ঘরগুলো দেখিয়ে দিল। মালিনী একে একে প্রতিটা ঘর নিঃশব্দে পরিষ্কার করল, নিমগ্ন হয়ে, যেন কাজটাই তার সাধনা। সব কাজ করে সে কাপড় কেচে ধুয়ে নিল। তারপর সেগুলো বালতিতে ভরে ছাদে মেলতে গেল। এদিকে হরিপদ বাজার থেকে ফিরল। সঙ্গে এনেছে একটা টব ভরা জুঁই ফুলের গাছ। কুড়িগুলো এখনও ফোটেনি, কিন্তু তার শরীর ছুঁয়ে যেন একরকম কাঁচা আর্দ্র গন্ধ চারদিক ছড়িয়ে পড়ছে। গন্ধটা পরিচিত নয়, কিন্তু তাতে এক ধরনের অস্বস্তিকর মাধুর্য আছে, যেন অজানা কোনো ঋতুর আগমনী বার্তা। গাছটা নিয়ে সে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে লাগলো। ছাদে পা রেখেই থমকে দাঁড়ালো সে। ছাদের এক কোণে ইটের গাঁথুনির ধারে মালিনী ঝুঁকে আছে, নিচের দিকে মুখ গুঁজে কি যেন করছে। হরিপদর চোখে ওর ভঙ্গিটা স্বাভাবিক ঠেকল না। হাতের আঙুলগুলো কেমন নিঃশব্দে নড়ছে, যেন কিছু স্পর্শ করছে নাকি ছুঁয়ে দেখছে। হরিপদের পায়ের শব্দে হঠাৎ চমকে উঠল মালিনী। শরীরটা দ্রুত সোজা করে সে ধীরে ধীরে পিছন ফিরল। তার চোখে একরকম ছায়া, ভয়ের না ধরা পড়ে যাওয়ার আতঙ্কে ঢাকা, বোঝা গেল না। চোখে মুখে এক ঝলকে যেন অনেক কিছুই ভেসে উঠল, আবার মুহূর্তেই নিঃশব্দে মুছেও গেল। হরিপদর কপাল কুঁচকে উঠল। গলায় একটা চাপা রাগ রেখে সে বলল, কি করছো ওখানে? মালিনী এক মুহূর্ত থেমে নিচু স্বরে বলল, বাতাসে কি একটা উড়ে নিচের দিকে পড়েছে, কি পড়েছে দেখছিলাম। তার স্বর স্বাভাবিক, কিন্তু তাতে একরকম কৃত্রিম কোমলতা। আর হরিপদর চোখে পড়ল মালিনীর হাত দুটো যেন অদ্ভুতভাবে স্যাঁতস্যাঁতে মাটিতে ভেজা, আর নখের ফাঁকে কালচে কিছু লেগে আছে। ছাদের ওই কোণায় অল্প একটু ভিজে দাগ, আর হাওয়ায় ভেসে আসা একটা গন্ধ, জুঁই ফুলের নয়। মালিনী তাড়াতাড়ি বালতিটা হাতে নিয়ে ছাদ থেকে নেমে এলো। নিচে এসে মালিনী স্নিগ্ধার কাছে দাঁড়িয়ে বলল, বৌদি, আমি এখন যাচ্ছি, বিকেলে এসে ঘরগুলো ঝাঁট দিয়ে বাসনগুলো মেজে দিয়ে যাব। স্নিগ্ধা মাথা নেড়ে সম্মতি জানালো। চোখে মুখে কিছুটা অন্যমনস্ক ভাব। মালিনী আর কিছু না বলে ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে গেল। তার পায়ের শব্দ যেন অদ্ভুতভাবে ক্ষীণ হয়ে মিলিয়ে গেল, ঠিক যেমন হাওয়ায় মিলিয়ে যায় জলের গন্ধ, রহস্যময় অথচ মৃদু।
হরিপদ এসে দাঁড়িয়েছে। ভুবনবাবু বললেন, মেয়েটা কিন্তু কাজের। সুরেনবাবুও সায় দিলেন, শুধু কাজের নয়, ব্যবহারেও ভদ্র। স্নিগ্ধা হালকা হেসে মাথা নেড়ে সায় দিল। শুধু হরিপদের মুখ গম্ভীর, চোখে মুখে একটা চাপা অস্বস্তি, অজানা এক সন্দেহ এখনও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। সে চুপচাপ ভেতরে গিয়ে একটা দা হাতে নিল, তারপর বেরোতে উদ্যত হলো। স্নিগ্ধা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ হরিকাকা? হরিপদ গোমরা মুখে বলল, আম গাছের একটা ডাল ভেঙেছে, সেটাই সরিয়ে আসি। আর কিছু না বলে সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধাও কিছুক্ষণ পর ঘরের পিছন দিকে গেল। তার মনে এক অজানা ভয়, যেন বাতাসে ভেসে আসছে সাপের ফিসফিস শব্দ, অথবা সত্যি কোথাও কোনো সাপ লুকিয়ে আছে। হরিপদ আম গাছের নিচে দাঁড়িয়ে ভাঙা ডালটা সরাচ্ছে। মাটিতে পড়ে থাকা ডালটা ভারী, কিন্তু যেভাবে সেটা ভেঙে পড়েছে তাতে একটা অস্বাভাবিকতার ছাপ স্পষ্ট। হরিপদ কাজ করতে করতে বলল, এই ডাল ভাঙাটা মোটেই স্বাভাবিক লাগছে না আমার। স্নিগ্ধা চুপচাপ আম গাছটার দিকে তাকালো। মনটা কেমন কুঁচকে উঠল। ডালটা যেন হঠাৎ ভেঙে পড়েনি, কেউ যেন ইচ্ছে করে ভেঙেছে, কোনো সংকেত দিতে। তার মনে পড়ল রাতের সেই রহস্যময়ী মহিলা আত্মার কথা। সে কি এই ডাল ভেঙে কিছু বোঝাতে চাইল, নাকি এটা নিছকই একটা দুর্ঘটনা? বিকেলের দিকে সূর্যের আলো কিছুটা ম্লান হয়েছে। স্নিগ্ধা রিনিদের বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোলো। সে সামনের গেটের হুড়কোটা লাগাচ্ছে। হঠাৎ পিছন থেকে একটা মিহি গলা শুনতে পেল। এটা কি আপনাদের বাড়ি? স্নিগ্ধা চমকে পিছনে ফিরল। একজন অচেনা মধ্যবয়সী মহিলা দাঁড়িয়ে আছে। রোদে পোড়া মুখ, তার পোশাক পরিচ্ছন্ন আর চোখের ভাষা মিলিয়ে স্নিগ্ধার মনে হলো তিনি হয়তো কোনো বাড়িতে কাজের মানুষ। স্নিগ্ধা বলল, হ্যাঁ, আপনি? একজন বৃদ্ধ এই বাড়িতে কাজের কথা বলেছিল, তাই এসেছি। স্নিগ্ধা কপাল কুঁচকে বলল, আপনার তো সকালে আসার কথা ছিল, এলেন না কেন? অন্য একজন এসে কাজ চাইছিল, তাই তাকেই রাখা হয়েছে। মহিলাটির মন খারাপ করে বলল, সকালে হঠাৎ একটা কাজের বাড়ি থেকে তাড়াতাড়ি যেতে বলল, তাই আর আসা হয়নি। এইটুকু বলেই সে দ্রুত হেঁটে চলে গেল। স্নিগ্ধা রিনিদের গেটের দিকে এগোচ্ছে। হঠাৎ দেখল রিনিদের গেট থেকে বেরিয়ে আসছে একটা কালো রঙের বাইক। বাইকটা চেনা, গতকালও দেখেছিল বাড়ির ভেতরে, ঠিক সামনেই দাঁড়িয়েছিল। শ্রেয়া বলেছিল দুজন লোক এসেছিল রিনিদের বাড়িতে। বাইকের চালকের পিছনে বসে একজন কোলের ওপর মাঝারি একটা কাগজের বাক্স। দেখতে সাধারণ, কিন্তু বাঁধনে একটা অস্বাভাবিক সতর্কতা, যেন ভেতরের কিছু নড়লেই ছিঁড়ে যাবে নিয়ন্ত্রণ। স্নিগ্ধার দৃষ্টি আটকে গেল বাক্সটার ওপর। কেন জানি না বুকের ভেতর হালকা একটা শিরশিরে অনুভূতি জাগলো। হঠাৎ মনে হলো ওর ভেতরে আসলে কি আছে। আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের সিজন 2 এর 16 to 18 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।